ওয়েলকাম টু সায়েন্স দাদা। ক্লাস 12-এর সেমিস্টার 4-এর বায়োলজির একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করব। এর আগে আমি সেট 1 দিয়ে দিয়েছি, আজকে সেট 2 নিয়ে আলোচনা করব। অবশ্যই সেট 1-এর প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল, তোমরা সায়েন্স দাদা চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নেবে। ওকে, এই চ্যানেলেই পেয়ে যাবে। আর আজকে সেট 2 এর প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে 35, তার জন্য সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, সেকশন এতে 4টা প্রশ্ন 2 মার্কের 8 নাম্বার ওকে লিখতে হবে। সেকশন বিতে 3 মার্কের 6টা প্রশ্ন 18 নাম্বার থাকবে। টোটাল প্রশ্নগুলো দেখো, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, বুঝলে? তো অবশ্যই মন দিয়ে কিন্তু প্রশ্নগুলো দেখবে। ওকে, সেকশন সিতে দেখো 4 মার্কের প্রশ্ন, আর সেকশন ডিতে হচ্ছে 5 মার্কের। ওকে, টোটাল প্রশ্নগুলো দেখলে আরেকবার দেখে নাও, ভালো করে প্রশ্নগুলো দেখো। ফার্স্ট যেটা প্রশ্ন রয়েছে, কোষ নিয়ন্ত্রিত বা কোষভিত্তিক অনাক্রমতা কাকে বলে? দেখো, এটা 2011-তে এসেছিল। তো দেহের যে অনাক্রমতা কোনো একটা অ্যান্টিবডি ছাড়াই কি হয়, সরাসরি বিশেষ কিছু কোষের মাধ্যমে রোগ জীবাণু বা আক্রান্ত কোষকে ডিস্ট্রয় অর্থাৎ ধ্বংস করতে পারে, তাকে আমরা কি বলবো? কোষ নিয়ন্ত্রিত অনাক্রমতা বলবো। এই সংশ্লিষ্ট কোষ, এটা প্রধানত টি লিম্ফোসাইট অর্থাৎ টি সেলস দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। আর কার্যপদ্ধতি কিভাবে? কোনো ভাইরাস আক্রান্ত কোষ বা ক্যান্সার কোষকে টি লিম্ফোসাইট কী করে বলো তো? সরাসরি শনাক্ত করে এবং বিষাক্ত পদার্থ ক্ষরণের মাধ্যমে ওই কোষটিকে নষ্ট করে দেয়। আর এটি অঙ্গ প্রতিস্থাপনের সময় রিজেকশন রোধে বড় একটা ভূমিকা পালন করে। এরপরে 2 নাম্বার, একটি করে সিডেটিভ আর হচ্ছে ট্র্যাঙ্কুলাইজার ড্রাগের নাম লেখো। এটা কিন্তু উদাহরণ দাও। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, 20-তে এসেছিল, 17-তে এসেছিল, 15-তেও এসেছিল। তো সিডেটিভ ড্রাগ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উত্তেজনাকে কমিয়ে দেয়, কমিয়ে প্রশান্তি আনে এবং উচ্চ মাত্রায় কিন্তু ঘুম আনতেও সাহায্য করে। আর উদাহরণ যদি বলো, সেটা হচ্ছে ডায়াজেপাম বা বারবিচুরেটসও বলতে পারো, ডায়াজেপামও বলতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে। আর ট্র্যাঙ্কুলাইজার ড্রাগ কাদের বলা হয়? যে সমস্ত ড্রাগগুলি প্রধানত আমাদের ডিপ্রেশন বা মানসিক চাপ বা উত্তেজনা কমাতে ব্যবহার করা হয়, তাদেরকে আমরা বলবো ট্র্যাঙ্কুলাইজার ড্রাগ। তবে এগুলো সিডেটিভের মতো কিন্তু সরাসরি আচ্ছন্ন ভাবটা তৈরি করে না। ট্র্যাঙ্কুলাইজার ড্রাগের উদাহরণ হচ্ছে ক্লোরপ্রোমাজিন বা ইকুয়ানিল। এরপরে সেকেন্ডের 3 নাম্বার, কৃত্রিম ইনসেমিনেশন বলতে কী বোঝো? আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, যে কৃত্রিম পদ্ধতিতে উন্নত প্রজাতির পুরুষ প্রাণী শুক্রাণু সংগ্রহ করে তা বিশেষভাবে সংরক্ষণ করার পর একটা সুনির্দিষ্ট যন্ত্রের মাধ্যমে কি করা হয় বলতো? স্ত্রী প্রাণীর জরায়ুতে প্রবেশ করানো হয়, প্রবেশ করে নিষেক ঘটানো হয়, তাকে আমরা কৃত্রিম ইনসেমিনেশন অর্থাৎ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কিন্তু বলবো। এরপরে 4 নাম্বার, ভেক্টর কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। ভেক্টর হচ্ছে কি বলতো? জৈব প্রযুক্তিতে যে সমস্ত স্বয়ং কি করা হয়? প্রতিলিপিকরণে অর্থাৎ রেপ্লিকেশনে সক্ষম ডিএনএ অণু কোনো কাঙ্ক্ষিত জিনের অংশকে বহন করে পোষক কোষে প্রবেশ করাতে এবং সেটির বিস্তার ঘটাতে সাহায্য করে, তাদেরকে আমরা বলবো ক্লোনিং ভেক্টর। আচ্ছা, ভেক্টরের বৈশিষ্ট্য কি? যেমন প্রতিলিপিকরণের উৎস হিসেবে কাজ করা হয়, সিলেক্টেবল মার্কার হিসেবে কাজ করে, ক্লোনিং সাইট হিসেবে কাজ করে, আর ছোট্ট আকার হিসেবেও কিন্তু কাজ করে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, জিন থেরাপি কাকে বলে? উদাহরণ দাও। দেখো, এটা 22, তারপর 20, 15 এসেছিল, ঠিক আছে? জিন থেরাপি হচ্ছে একটি কৌশল যার মাধ্যমে কোনো রোগাক্রান্ত কোষে বা টিস্যুতে একটি কার্যকরী জিন প্রবেশ করিয়ে বা ত্রুটিপূর্ণ জিনকে পরিবর্তন করিয়ে কী করা হয় বলতো? বংশগত বা অর্জিত রোগগুলি চিকিৎসা করা হয়। আর উদাহরণ হিসেবে CSCID, সেভার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি বা অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজও হতে পারে। এই ঘাটতি রোগের চিকিৎসায় আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারি। আর এই ক্ষেত্রে রোগীর লিম্ফোসাইটে জিনের একটি কার্যকরী কপিও কিন্তু প্রবেশ করানো হয়। এরপরে 6 নাম্বার, অভিসারী আর অপসারী অভিযোজন কাকে বলে? দেখো, এটা 2017-তে এসেছিল। অভিসারী অভিযোজন যখন অসম্পর্কিত বা ভিন্ন পূর্বপুরুষের জীবেরা কি করবে বলতো? একই ধরনের পরিবেশে বসবাস করার কারণে বা একই ধরনের জীবনযাত্রার জন্য কি হবে? সদৃশ বৈশিষ্ট্য বা গঠন অর্জন করবে, তখন তাদেরকে আমরা বলবো কনভার্জেন্ট অ্যাডাপ্টেশন। উদাহরণ যেমন পাখির ডানা আর বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা, এদের উৎপত্তি কিন্তু আলাদা হলেও এদের উৎপত্তি ভিন্ন, কিন্তু কাজ কিন্তু একই। কিসের কাজে লাগে? পাখির ওড়ার কাজে লাগে, বাদুড়ের ডানাও ওড়ার কাজে লাগে, পতঙ্গের ডানাও কিন্তু ওড়ার কাজে লাগে। তো প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? অভিসারী অভিযোজনের উদাহরণ আসতে পারে বা কাকে বলে, এটাও কিন্তু লিখতে হতে পারে। অপসারী অভিযোজন ডাইভার্জেন্ট অ্যাডাপ্টেশন, যখন একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত বিভিন্ন প্রজাতির জীবেরা ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস করার কারণে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বা গঠন অর্জন করে,
তখন তাকে আমরা বলবো ডাইভার্জেন্ট অ্যাডাপ্টেশন। আর উদাহরণ যদি বলো তাহলে মানুষের হাত, ঘোড়ার অগ্রপথ, তিমির ফ্লিপার, এদের মৌলিক গঠন কিন্তু একই, অর্থাৎ এরা সমসংস্থ অঙ্গ, তাই না, কিন্তু এদের কার্যকারিতা কিন্তু আলাদা আলাদা ভিন্ন। এরপরে সেকশন বিতে দেখো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 মার্কের 18 নাম্বার। ফাইলেরিয়াসিসের প্যাথোজেনের নাম স্লিপথ সৃষ্টির হওয়ার পদ্ধতি বর্ণনা করতে হবে। তো প্যাথোজেনের নামটা কি হবে? উচিরিয়া ব্র্যাঙ্কফটি হবে। আর স্লিপথ বা এলিফ্যান্টিয়াসিস সৃষ্টির পদ্ধতি, এই রোগটা কিউলিক্স মশার কামড়ের মাধ্যমে কিন্তু ছড়ায়। স্লিপথ সৃষ্টির হওয়ার যে প্রক্রিয়াটি সেটা কিন্তু নিচে দেওয়া রইল। প্রথমত সংক্রমণ ঘটবে, যখন কোনো একটা সংক্রমিত কিউলিক্স মশা কী করবে বলো তো, কোনো একটা সুস্থ ব্যক্তিকে কামড়াবে, তখন কৃমির যে লার্ভা বা মাইক্রোফাইলেরিয়া রয়েছে সেটা মানুষের কিন্তু রক্তে প্রবেশ করবে। ঠিক আছে, এবার 2 নম্বরে কী হবে বলো তো, লসিকা তন্ত্রে বসতি। রক্ত থেকে যে এই লার্ভাগুলি কী হবে, মানুষের লসিকা গ্রন্থি এবং লসিকা বাহে গিয়ে আশ্রয় নেয়, আর সেখানে তারা বড় হয় এবং বংশবৃদ্ধিও কিন্তু করে লসিকা তন্ত্রে, মনে থাকবে তো। এরপরে সিতে হবে কিন্তু 3 নম্বরে প্রদাহ বা ব্লকেজ। এবারে লসিকা বাহে প্রচুর পরিমাণে কিন্তু কৃমি জমা হওয়ার ফলে লসিকা চলাচলের পথ সেটা অবরুদ্ধ অর্থাৎ ব্লক হয়ে যাবে, আর এর ফলে লসিকা বাহে কিন্তু প্রদাহের সৃষ্টি হবে। এরপরে লসিকা সঞ্চয়ের স্ফীতি। লসিকা স্বাভাবিকভাবে প্রভাবিত হতে না পেরে সংশ্লিষ্ট অঙ্গে, যেমন সাধারণত পাড়, হাত বা জনন ইন্দ্রিয়তে কী হবে, জমতে শুরু করবে এবং এর ফলে ওই অংশটি কিন্তু অস্বাভাবিকভাবে ফুলে উঠবে, তাই না। চামড়া পুরু হওয়া। দীর্ঘ সময় ধরে লসিকা জমে থাকার ফলে ওই অঞ্চলে সংযোজক কলা বৃদ্ধি পাবে, আর চামড়ার কী হবে, চামড়াটা হাতির পায়ের মতো অত্যন্ত পুরু ও শক্ত হয়ে যাবে, আর এই অবস্থাকে আমরা স্লিপথ বা এলিফ্যান্টিয়াসিস বলবো। প্রতিরোধের উপায় কি? মশার কামড় থেকে বাঁচতে হবে। বাড়ির আশেপাশে জল জমতে দেওয়া যাবে না, কারণ জল জমা থাকলেই তো মশারা কী করবে, তাদের লার্ভা বা তাদের বংশবিস্তার কিন্তু করতে পারবে, আর এই রোগ প্রতিরোধ করার প্রধান উপায় মানে মেনলি তোমাকে মশারি টানিয়ে ঘুমাতে হবে। আর 2 নম্বর কিন্তু যেখানে সেখানে জল জমতে দেওয়া যাবে না। এরপরে 2 নম্বর, এইচআইভি সংক্রমণে এইডস রোগের প্রতিকার সম্পর্কে উল্লেখ করো। দেখো, এইডস বলতে যার পুরো নাম কি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এর সম্পূর্ণ নিরাময় কিন্তু এখনও আমরা অসম্ভব, বা সায়েন্স এখনও কিন্তু এটা টোটাল চিকিৎসা যদি বলো করতে পারিনি। তো আধুনিক চিকিৎসায় নিয়ন্ত্রণের কিছু উপায় রয়েছে, সেই উপায়গুলি আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে। অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি ART, এটি মূল চিকিৎসা পদ্ধতি যেখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর যেমন ATZ বা জিডোভুডিন এবং প্রোটিয়েজ ইনহিবিটর ব্যবহার করে এইচআইভি এর বংশ বৃদ্ধি সেটা রোধ করা যেতে পারে। সহায়ক চিকিৎসা যেমন কী কী হতে পারে, রোগীর সুযোগ সন্ধানী সংক্রমণ যেমন যক্ষা বা তারপর ক্যান্ডিডিয়াসের জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। তারপরে সচেতনমূলক প্রতিরোধ যেমন রক্তের স্ক্রিনিং, তারপর ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার এবং যৌন সচেতনতা বৃদ্ধি করাই হলো ভাইরাসের বিস্তার থামানোর শ্রেষ্ঠ প্রতিকার। মানে দেখবা যে হসপিটাল বা এগুলোতে একজনের সিরিঞ্জ, মানে কোনো একটা ব্যক্তিকে যদি সিরিঞ্জ দেওয়া হয়, ওই সিরিঞ্জটা কিন্তু ফেলে দেওয়া হয়, আর অন্য সেকেন্ড ব্যক্তিকে কিন্তু ইউজ করানো হয় না, তাই না, অর্থাৎ যেগুলোকে বলা হয় ডিসপোজেবল সিরিঞ্জ। ঠিক আছে, তারপরে রয়েছে যে কারো ব্লেড দিয়ে কিন্তু নখ কাটাটাও ঠিক না, তাই না। তারপরে বিভিন্ন যে হচ্ছে তোমার কারো হচ্ছে ব্লেড, যেটা তো বললামই, আর সিরিঞ্জ, এগুলো কিন্তু একদমই ব্যবহার করা উচিত নয়। আর যেটা আছে যৌন সচেতনতা, সেটা তো একদম অবশ্যই এটা কিন্তু মেনে চলতে হবে। এরপরে 3 নম্বর বলেছে শিকারী প্রাণীর ব্যবহার করে কিভাবে পেস্ট দমন আমরা করতে পারবো সেটা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। দেখো, শিকারী প্রাণী বলতে ন্যাচারাল প্রেডেটরস, এটা ব্যবহার করে আমরা পেস্ট দমন যদি করি তাহলে সেটা আমরা জৈবিক নিয়ন্ত্রণের একটা আধুনিক বা পরিবেশ বান্ধব পদ্ধতি বলতে পারি। তো এক্ষেত্রে একটা নির্দিষ্ট পেস্টকে কী করা হয় বলো তো, খাওয়ার জন্য তার প্রাকৃতিক যে শত্রু আছে সেটাকে পরিবেশে ছেড়ে দেওয়া হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লেডিবার্ড বেটাল, এটা কি করে, ফসলের অতি ক্ষতিকর যে এফিড বা জাপ পোকা রয়েছে সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং পেস্ট মুক্ত করে দেয়। তারপর ড্রাগন ফ্লাই, এটি বিভিন্ন যে ক্ষতিকারক মশা বা পতঙ্গ রয়েছে তাদের শিকার করে তাদের সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করে ফেলে। গ্যাম্বুসিয়া মাছ, নর্দমার জমা জলে মশা লার্ভা খেয়ে মশা দমন করে দেয় হচ্ছে গ্যাম্বুসিয়া মাছটা। সুবিধা কি, এই পদ্ধতিতে কোনো একটা রাসায়নিক বিষক্রিয়া ছড়াচ্ছে না এবং লক্ষ্যবস্তু ছাড়াই কিন্তু অন্য কোনো উপকারী পতঙ্গেরও ক্ষতি হচ্ছে না, তাই না। সক্রিয় স্ল্যাশ কি, স্ট্যানিন উৎপাদক অণুজীবের নাম লেখো, ইহা কী কাজে লাগে। সুয়েজ ট্রিটমেন্ট বা নর্দমা পরিশোধনের গৌণ বিশোধন স্তরে অ্যারেশন ট্যাঙ্কের ভেতরে বায়ুজীবী অণুজীবদের যে জালিকাকার পাপিন বা ফ্লক তৈরি করা হয়, সেগুলি যখন আমরা স্টেইলিং ট্যাঙ্কে থিতিয়ে পড়ে তখন সেই থিতিয়ে পড়া অণুজীব সমৃদ্ধ জৈব
তলানিকে আমরা কি বলবো? সক্রিয় স্লাজ বলবো। আর এই সক্রিয় কারণ এতে কি প্রচুর পরিমাণে কিন্তু জীবিত বা সক্রিয় অণুজীব থাকছে, আর যেটা পুনরায় জল পরিশোধনে কাজে ব্যবহার করা হয়। স্ট্যানিন উৎপাদক অণুজীবের নাম কি কি রয়েছে? ইস্ট, যার নাম কি? মেনাসকাস পারপুরাস। আর স্ট্যানিনের কাজ কি বলতো? রক্তে কোলেস্টেরলের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করা। ক্রিয়া পদ্ধতি, এটি কি করে? শরীরে কোলেস্টেরল তৈরির জন্য দায়ী উৎসেচক। এর কাজ কাজকে প্রতিযোগিতামূলক বাধা দিয়ে দেয়, আর এর ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কিন্তু কমে যায়, আর হৃদরোগের ঝুঁকিও হ্রাস পায়। প্ল্যান্ট বায়োটেকনোলজি 3টি প্রয়োগ উদাহরণসহ লেখো। এটা WBCS 2023 এসেছিল। আচ্ছা, প্রথমত ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন করা। এবার প্রয়োগটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা উদ্ভিদের নতুন বা উন্নত বৈশিষ্ট্য কিন্তু যোগ করতে পারি অবশ্যই, যেমন বিটি তুলো রয়েছে, বিটি তারপরে বেগুন রয়েছে, তাই না? তো এবার বিটি তুলো তৈরি ব্যাসিলাস থুরিনজেনেসিস নামক একটা ব্যাকটেরিয়া জিন বহন করে এবং বোলওয়ার্মের আক্রমণ থেকে রক্ষা করে। টিস্যু কালচার বা অণুজীব বংশ বিস্তার প্রয়োগ কি? উদ্ভিদের কাণ্ড, মূল বা পাতার একটি ছোট্ট অংশ বা কোষ ব্যবহার করে আমরা একটি সম্পূর্ণ নতুন উদ্ভিদ তৈরি করতে পারি। উদাহরণ যেমন ধরো, অল্প সময়ে আমরা রোগমুক্ত বা বিপুল সংখ্যক চারাগাছ তৈরি করতে পারবো, যেমন অর্কিড, কলা বা টিস্যু কালচার, সুগার বিট এর ক্ষেত্রে। আর উন্নত খাদ্যগুণ সম্পন্ন উদ্ভিদ উৎপাদন, যেমন উদ্ভিদের পুষ্টিগুণ বৃদ্ধি করে মানুষের পুষ্টির ঘাটতিটাকেও মেটাতে পারবো, যেমন গোল্ডেন রাইস একটা সেরা উদাহরণ, তাই তো? যা অতিরিক্ত ভিটামিন এ এর অগ্রদূত, মানে বিটা ক্যারোটিনও রয়েছে আর তৈরি করে, যা ভিটামিন এ এর ঘাটতি কিন্তু মেটাতে সাহায্য করে। এরপরে মরু প্রাণীর অভিযোজন বর্ণনা করো। 2016-তে এসেছিল, তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। মরুভূমির চরম উষ্ণতা এবং জলের অভাব সহ্য করার জন্য প্রাণীদের বিশেষ কিছু অভিযোজন লক্ষ্য করা যায়, যেমন জল সংরক্ষণ। উট একসঙ্গে প্রচুর জল খেয়ে ফেলে, ঠিক আছে, পান করে, এবং তাদের পাকস্থলিতে অবস্থিত যে ওয়াটার স্যাক জল সঞ্চয় করে রাখে, এবং এদের মূত্র কিন্তু অত্যন্ত ঘন হয় এবং ঘাম খুব কম নির্গত হয়। উচ্চ তাপমাত্রা সহ্য করে। দেখো, উটের পিঠের কুঁজে কিন্তু ফ্যাট সঞ্চিত থাকে, যা বিপাকীয় কার্যের মাধ্যমে জল আর শক্তি দুটোই তৈরি করে। আর এদের দীর্ঘ পদতলে কী হয় বলতো? তপ্ত বালির ওপর দিয়ে যাতে হাঁটতে সাহায্য করে। বালি থেকে সুরক্ষা, মরু প্রাণীদের যেমন উট, এদের নাসারন্ধ্র ইচ্ছামতো বন্ধ করা যায়, এবং চোখের পল্লব দেখবে খুব লম্বা হয়, যা বালির যদি ঝড় উঠে তাহলে সেখান থেকে কিন্তু সুরক্ষা প্রদান করে। নিশাচর প্রবৃত্তি কি? যে অনেক মরু প্রাণী যেমন ক্যাঙ্গারু র্যাট দিনের প্রখর তাপে গর্তে লুকিয়ে থাকে এবং রাতে কিন্তু বের হয়। এরপরে ট্রফিক স্তর কাকে বলে? ট্রফিক স্তরের বিভিন্ন ধাপগুলি লেখো। ট্রফিক স্তর বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি প্রবাহের সময় জীবগোষ্ঠী তাদের খাদ্যের উৎসের ওপর ভিত্তি করে যে একটা নির্দিষ্ট স্তর তৈরি করে তাকে আমরা বলবো পুষ্টি স্তর বা ট্রপিক স্তর। ট্রপিক স্তরের বিভিন্ন ধাপ, T1, T2, T1 বলতে প্রথম ট্রপিক স্তর, দ্বিতীয় ট্রপিক স্তর, তৃতীয় ট্রপিক স্তর আর চতুর্থ ট্রপিক স্তর। প্রথমে যেমন ঘাস থাকবে, T1, T2-তে ফড়িং, T3-তে ব্যাঙ, T4-এ বাজ পাখি। জৈব সুরক্ষার যে কোনো বিচার্য বিষয়গুলি উল্লেখ করো। প্রথমত পরিবেশগত ঝুঁকি, মানব স্বাস্থ্য, তারপরে বাস্তুতন্ত্রের ভারসাম্য, আর হচ্ছে নৈতিকতা। এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে, ম্যান্ডেটরি, ওকে? আচ্ছা, এরপরে দেখো সেকশন সি, বায়োপাইরেসি বলতে কী বোঝো? এর দুটি উদাহরণ দাও। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 15-তে এসেছিল, 16-তে, 19-এ, 22-এ, 24-এ। কোনো একটা নির্দিষ্ট দেশ বা সংস্থার অনুমতি না নিয়ে যখন বিশেষত উন্নয়নশীল দেশের ঐতিহ্যগত জ্ঞান, ট্রেডিশনাল নলেজ আর জৈব সম্পদ অন্যায়ভাবে ব্যবহার করা হবে এবং সেই জ্ঞান বা সম্পদের ওপর পেটেন্ট বা অন্যান্য একচেটিয়া অধিকার অর্জন করাকে আমরা বলবো বায়োপাইরেসি। যেমন বাসমতি চালের ওপর পেটেন্ট করে নিয়েছিল, হলদি বা নিমের ওপর পেটেন্ট, তাই না? জিন ক্লোনিং বলতে কী বোঝো? এর ব্যবহার প্রয়োগগুলি লেখো। জিন ক্লোনিং হচ্ছে এমন একটা পদ্ধতি যা কী করে? ডিএনএ খণ্ড বা জিনের হুবহু কপি কিন্তু তৈরি করে দেয়, ওকে? ব্যবহারিক প্রয়োগগুলি কী কী? প্রোটিন উৎপাদন, তারপর জিন থেরাপির জন্য জিন তৈরি করা, জিন ম্যাপিং করা, সিকোয়েন্সিং, ট্রানজেনিক জীব উৎপাদন, এগুলি সব। সেকশন ডিতে দেখো রয়েছে 5 মার্কের একটি প্রশ্নে করতে হবে। ড্রাগের অপব্যবহার বলতে কী বোঝো? 17-তে এসেছিল, কয়েকটি ড্রাগের উদাহরণ দাও। ড্রাগ কত প্রকারের? আর মাদক নির্ভরতা লক্ষণগুলি কী কী? এর চিকিৎসা কী? ড্রাগ কী বলো তো? ড্রাগ হচ্ছে এমন একটা কিছু রাসায়নিক পদার্থ যা গ্রহণ করলে একটা প্রাণীর কীভাবে শরীরবৃত্তীয় আর মানসিক অবস্থার পরিবর্তন ঘটবে এবং যা অভ্যাসে পরিণত হলে মানুষ তার উপর নির্ভরশীল হয়ে পড়বে। আর ড্রাগের অপব্যবহার কি? যখন কোনো একটা ড্রাগ বা ঔষধ চিকিৎসকের পরামর্শ ছাড়াই কেবলমাত্র নেশা বা আনন্দ লাভের উদ্দেশ্যে
অনৈতিকভাবে ব্যবহার করা হবে তখন তাকে আমরা বলবো ড্রাগের অপব্যবহার, যেমন মরফিন, হেরোইন, কোকেইন, ক্যানাবিস এগুলি। ড্রাগের প্রকারভেদ যেমন হচ্ছে সিডেটিভ বা হিপনোটিক ড্রাগ, তারপর হচ্ছে স্টিমুলেন্ট বা উত্তেজক ড্রাগ যেমন কোকেইন, ক্যাফিন, হ্যালুসিনোজেন যেমন হচ্ছে এলএসডি, নার্কোটিক অ্যানালজেসিক মরফিন। আর মাদক নির্গতর লক্ষণ কী কী? মাদক গ্রহণ না করলে শারীরিক অস্বস্তি হবে, ঘাম হওয়া, কাঁপুনি হওয়া হবে, তারপর মাদকের প্রতি তীব্র আকাঙ্ক্ষা এবং খিটখিটে মেজাজ হবে, সামাজিক আর পারিবারিক বিচ্ছিন্নতা দেখা দিবে। চিকিৎসা কি? এটা হচ্ছে ডিটক্সিফিকেশন, অর্থাৎ চিকিৎসকের তত্ত্বাবধানে ধীরে ধীরে ড্রাগের পরিমাণ কমিয়ে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করা। কাউন্সেলিং, মনোবিদদের মাধ্যমে রোগীর মানসিক অবস্থার উন্নতি ঘটানো, পুনর্বাসন, রোগীকে স্বাভাবিক সামাজিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়া। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজনীয় ধাপগুলি বর্ণনা করো। দেখো এটা 24, 22, 19, 17-তে এসেছিল। প্রথম পয়েন্ট যেটা রয়েছে, কাঙ্ক্ষিত জিনের ডিএনএ খণ্ড পৃথকীকরণ। যে জীব থেকে আমরা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত জিনটা নিতে হবে তার কোষ থেকে ডিএনএ নিষ্কাশন করা হবে এবং রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নামক উৎসেচকের মাধ্যমে নির্দিষ্ট স্থানে কেটে জিনটিকে পৃথক করতে হবে। ভেক্টর ডিএনএ নির্বাচন আর কর্তন, প্লাজমিড বা ব্যাকটেরিওফাজ এর মতো একটি উপযুক্ত ভেক্টর নির্বাচন করতে হবে আর একই রেস্ট্রিকশন উৎসেচক দিয়ে ভেক্টরটিকেও নির্দিষ্ট স্থানে কাটতে হবে। আচ্ছা, পুনঃসংযোজিত ডিএনএ সৃষ্টি। তো পৃথকীকৃত কাঙ্ক্ষিত যে ডিএনএ খণ্ড রয়েছে সেটা কর্তিত ভেক্টর ডিএনএ খণ্ডকে ডিএনএ লাইগেজ উৎসেচকের সাহায্যে জুড়ে দিতে হবে আর এর ফলে রিকম্বিনেন্ট ডিএনএ কিন্তু তৈরি হয়ে যাবে। পোষক কোষে আরডিএনএ প্রবেশ করানো বা রূপান্তর। তো প্রকৃতপক্ষে আরডিএনএটিকে একটি উপযুক্ত পোষক কোষে প্রবেশ করানো হয়। রূপান্তরিত কোষের নির্বাচন এবং বংশবিস্তার। যে পোষক কোষগুলিতে আমরা আরডিএনএ সফলভাবে প্রবেশ করেছে সেগুলিকে চিহ্নিত করতে হবে আর তাদের দ্রুত বংশবৃদ্ধি ঘটানো হবে আর যার ফলে জিনটিরও অসংখ্য কপি কিন্তু তৈরি হবে। তো কাঙ্ক্ষিত প্রোটিন নিষ্কাশন। আরডিএনএ অর্থাৎ রাইবোসোমাল ডিএনএ ব্যবহারের উদ্দেশ্যে প্রোটিন উৎপাদন হবে আর তবে উৎপন্ন প্রোটিনকে কিন্তু কোষ থেকে নিষ্কাশন ও পরিশুদ্ধ করতে হবে। টোটাল মডেল সেটটা আমাদের কিন্তু অ্যানালাইসিস করা কমপ্লিট হলো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এরপরে আরও অনেক সেট আসতে চলেছে তোমাদের জন্য। ওকে, আর তোমরা যেটার জন্য ওয়েট করে থাকো অর্থাৎ ব্রহ্মাস্ত্র কোয়েশ্চেন সিরিজ সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। ওকে, আমরা সেটা রেডি করছি। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে দাও। ওকে, আর অনেক তাড়াতাড়ি সামনে পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। ওকে, খুব ভালো পরীক্ষা দিও আর খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়ো।